আমরা ম্যাক্রো ইকোনমিক্সের 5 নম্বর চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। চ্যাপ্টারের নাম ছিল মানি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এবং ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম সাপ্লাই অফ মানিটা ভালো করে পড়েছিলাম, মেজারমেন্ট অফ মানি পড়েছিলাম, মানে M1, M2, M3, M4 পড়েছিলাম। তারপর ব্রড মানি পড়েছিলাম, ন্যারো মানি পড়েছিলাম, ব্রড মানির সাথে ন্যারো মানির ডিফারেন্স, এইগুলো আমরা ছোটো ছোটো করে পড়েছিলাম এবং তার পাশাপাশি মানি কাকে বলে সেটাও বলেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো হাই পাওয়ার্ড মানি অ্যান্ড মানি মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তো বাট নেক্সট ক্লাসে আমরা মানি মাল্টিপ্লায়ারের ডেরিভেশনটা শিখবো। ঠিক আছে, তো দেখো কি বলেছি, দ্য রোল হাই পাওয়ার মানি পড়ছি। ঠিক আছে, দ্য রোল অফ দিস টু ফ্যাক্টরস, দ্য রোল অফ দিস টু ফ্যাক্টরস ইন দ্য ডিটারমিনেশন অফ মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। আমরা যে ইকোনমির কথা বলছি, ইকোনমিতে মানি সাপ্লাই ডিটারমিনেট করার জন্য দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে হাই পাওয়ার্ড মানি আর একটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। হাই পাওয়ার্ড মানি এটাকে এইচ দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, ডিনোটেড বাই এইচ। ইট কনসিস্ট, এই হাই পাওয়ার মানির মধ্যে কী কী জিনিস রয়েছে? ক্যাশ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক মানে বুঝতে পারছো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এইগুলো তো এরকম আরও অনেক কমার্শিয়াল ব্যাংক আছে। তো কমার্শিয়াল ব্যাংকের কাছে না আমরা টাকা ডিপোজিট করি। ঠিক আছে, আমরা টাকা ডিপোজিট করি। তো দেখো এই প্রথম পয়েন্টের মানে কি বলে, ক্যাশ রিজার্ভ উইথ কমার্শিয়াল ব্যাংক। দেখো আমাদের যখনই টাকা পয়সার দরকার হয় আমরা ব্যাংকের কাছে লোন নিতে চলে যাই। ঠিক আছে, অর্থাৎ এটাই বলতে চাইছে ক্যাশ রিজার্ভ উইথ কমার্শিয়াল ব্যাংক, মানে কমার্শিয়াল ব্যাংক আমাদের কি পরিমাণ লোন দিতে পারবে, এটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক। কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, কারেন্সি পাবলিক মানে আমাদের হাতে কি কারেন্সি আছে, নোট, কয়েন, এইগুলো। তারপর রিকোয়ার্ড রিজার্ভ অফ দ্য কমার্শিয়াল ব্যাংক টু বি মেনটেন উইথ দ্য RBI। ঠিক আছে, আজকে ধরো আমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, আমি আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, ব্যাংক ওই 10,000 টাকার সাপোজ 10% 1,000 টাকা, ব্যাংক 1,000 টাকা কি করবে, 1,000 টাকা রিজার্ভ ব্যাংকের কাছে, RBI এর কাছে রিজার্ভ করবে, বাকি 9,000 টাকা কাউকে লোন দিয়ে দেবে। এটাই বলতে চাইছি। তার মানে হাই পাওয়ার মানির মধ্যে তিনটে জিনিস থাকে, একটা কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, একটা থাকে ক্যাশ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কি পরিমাণ লোন দিতে পারে, আর হচ্ছে লিকুইড রিজার্ভ মানে RR অফ দ্য কমার্শিয়াল ব্যাংক টু বি মেনটেন উইথ দ্য RBI, মানে RBI এর কাছে কমার্শিয়াল ব্যাংক কি পরিমাণ রিজার্ভ রাখে। ঠিক আছে, তো তাই বলছি হাই পাওয়ার মানি ইকুয়াল টু, এটা আন্ডারলাইন করে নাও, এইচ। ঠিক আছে, এইচ ইকুয়াল টু সি প্লাস RR প্লাস ER। সি তো আগেই বললাম, সি মানে দ্য অ্যামাউন্ট অফ হাই পাওয়ার্ড মানি, সরি এইচ মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হাই পাওয়ার মানি। সি মানে কি বলতে চাইছে, কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, আমাদের হাতে কি কারেন্সি, নোট, কয়েন, এইগুলো। RR মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ অফ কারেন্সি উইথ দ্য ব্যাংক। যেমন ধরো কোনো ব্যাংকের কাছে আমাদের তো লোন দরকার হলে আমাদের কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে চলে যায়, সেটাই বলতে চাইছে RR, ক্যাশ রিজার্ভ। তারপর ER মানে ইম্পর্টেন্ট রিজার্ভ অ্যান্ড আদার রিজার্ভ, ওই যে কমার্শিয়াল ব্যাংক মানে ওদের কাছে যা ডিপোজিট আসে কমার্শিয়াল ব্যাংকের কাছে, তার মধ্যে কিছু পরিমাণ টাকা ওরা RBI এর কাছে রিজার্ভ হিসাবে রেখে দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ER। তো দেখো আমরা ক্লাস 11 থেকে শিখেছি কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকে তো অনেক ফাংশন পড়ি, তার মধ্যে বেসিক্যালি যে দুটো ফাংশন কি ছিল, ওরা আমানত গ্রহণ করে আর হচ্ছে লোন দেয়। ঠিক আছে, বেসিক্যালি দুটো ফাংশনই ছিল। তো দেখো একটা পয়েন্ট গিয়ে ডিপোজিট আর একটা লোন। ঠিক আছে, তো সাপোজ ধরো আমি আমার উদাহরণ বলছি, আমি ধরো কমার্শিয়াল ব্যাংক, আমার ধরো বাড়ির পাশে বন্ধন ব্যাংক আছে, এটা একটা কমার্শিয়াল ব্যাংক। ওই ব্যাংকে ধরো সাপোজ আমি 100 টাকা ডিপোজিট করেছি। কত টাকা? 100 টাকা ডিপোজিট করেছি। ও কি করবে, ওই কমার্শিয়াল ব্যাংক মানে বন্ধন ব্যাংক কি করবে, ওই 100 টাকার মধ্যে ধরো 10%, সাপোজ 10%, 100 টাকা 10% কত হয়, 10 টাকা। তাহলে 100 থেকে 10 বাদ দাও, কত হচ্ছে, 90 টাকা। ওই বাকি 100, আমি যে 100 টাকা ব্যাংকে জমা করলাম বন্ধন ব্যাংকে, ও তার মধ্যে 10 টাকা রেখে দিয়ে, ঠিক আছে, 10 টাকা কোথায় রাখবে, 10 টাকা RBI এর কাছে রাখবে, জমা রাখবে। বাকি 90 টাকা ও অন্য কোনো পাবলিককে লোন দেবে। এটাকে বলা হয়, এই 90 টাকা লোন দিলে এটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ। ঠিক আছে, 90 টাকা লোন দেবে, তার মানে এই 90 টাকা লোন দেবে মানে 90 টাকা বন্ধন ব্যাংক নিজের কাছে রেখে দেবে, যে লোন যেতে আসবে তাকে 90 টাকা দিতে পারবে। ঠিক আছে, আমার টাকার মধ্যে 90 টাকা দিতে পারবে। ঠিক আছে, তো আর বাকি 10 টাকা কোথায় গেছে, RBI এর কাছে চলে গেছে। তো RBI এর কাছে যেটা চলে গেছে 10 টাকা, এটা হচ্ছে লিকুইড রিজার্ভ, আর এটা হচ্ছে ক্যাশ, যে 90 টাকা লোন দিচ্ছে এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ বা ফ্রি রিজার্ভ বলা হয়। আমরা আগেই পড়েছি মানি জিনিসটা কি, মানির মধ্যে কি কি থাকে, মানির মধ্যে কারেন্সি আর ডিমান্ড ডিপোজিট। দেখো না, মানি বলতে কি বোঝায়, ঠিক আছে, তো মানি আমরা আগেই পড়ে বারবার বলছি, দেখো নতুন করে বলার কিছু নেই। মানি মানে আমার হাতে ধরো কি কারেন্সি আছে, নোট, কয়েন,
এটা একটা মানির মধ্যে পড়ে। আর কি পড়ে? ডিমান্ড ডিপোজিট, আমাদের ব্যাংকে কি জমা আছে, এই দুটোকে মেলালেই হয় মানি। ঠিক আছে, এম মানে মানি, সি মানে কারেন্সি উইথ পাবলিক, আর ডি মানে হচ্ছে ডিডি। ডিডি মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট, তো মানে ব্যাংক ডিপোজিটের কথা বলা হয়েছে। এবার এই মাত্র বললাম হাই পাওয়ার মানে কি? হাই পাওয়ার মানে যে এইচ ইকুয়াল টু সি প্লাস আর আর প্লাস ই আর, 2 নম্বর। এবার আমরা দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করে দিই, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন ডিভাইড করে দিই, এরকম করে ডিভাইড করেছি 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 1 ডিভাইড বাই 2। তার মানে 1 কি ছিল? 1 ছিল এইটা, এই ইকুয়েশনকে এই ইকুয়েশনে ডিভাইড করে, তাহলে কি হবে? এম বাই এইচ, তাই লিখে দেখো এম বাই এইচ। এবার এটা ডিভাইড বাই এটা, দেখো তাই করেছি, ঠিক আছে। তো এই গেল হাই পাওয়ার মানি, ঠিক আছে। তো তার মানে, এবং পরীক্ষায় আসলে কতটা লিখতে হবে সেটার নোটও আমি বলে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ইংলিশে এটা হলো, এটা আমি তোমাদের বোঝালাম। তোমার যদি মনে হয় এটা লিখবে, এটা লিখতে পারো। তো আমি আর একটা নোট দিয়ে দিচ্ছি, ওই নোটটা লিখলে মনে হয় বেটার হবে। এটা বুঝে নাও, এটা বুঝে নাও এবং ওটার নোটটা লিখবে। মানি মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আমি বললাম মেজার করার দুটো প্রসেস আছে, দুটো মেথড আছে, ঠিক আছে। তো তাই না, যে আমি বলেছিলাম ইকোনমিতে মানি সাপ্লাই ডিটারমিন করার জন্য দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে হাই পাওয়ার মানি, একটা মানি মাল্টিপ্লায়ার। হাই পাওয়ার মানি বললে, এবার মানি মাল্টিপ্লায়ার কি বলছে জাস্ট আমি শর্টে বলছি মানি মাল্টিপ্লায়ার, এরপরে তো নেক্সট ভিডিও মানি মাল্টিপ্লায়ার ডেরিভেশনটা খুব ডিটেলসে বোঝাবো। তো বলছে মানি মাল্টিপ্লায়ার ইজ দ্য ডিগ্রি, ঠিক আছে। মানি মাল্টিপ্লায়ার কি? একটা ডিগ্রি, ঠিক আছে, হুইচ মানি সাপ্লাই ইজ এক্সপ্যান্ডেড অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ইনক্রিজ ইন হাই পাওয়ার মানি, ঠিক আছে। তো তাহলে মানি মাল্টিপ্লায়ার জিনিসটা কি? আবার বলছি, মানি মাল্টিপ্লায়ার হচ্ছে একটা ডিগ্রি, ঠিক আছে, একটা ডিগ্রি। মানি মাল্টিপ্লায়ার হচ্ছে একটা ডিগ্রি টু হুইচ মানে এর মাধ্যমে কি হচ্ছে? মানি সাপ্লাই ইজ এক্সপ্যান্ডেড। মানি সাপ্লাই মানে অর্থের যোগানটা এক্সপ্যান্ড হচ্ছে, মানে সম্প্রসারণ হচ্ছে, বিস্তার হচ্ছে। মানি মাল্টিপ্লায়ার হচ্ছে এমন একটা ডিগ্রি যার মাধ্যমে মানি সাপ্লাইটা এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে। কেন এক্সপ্যান্ড হচ্ছে? হাই পাওয়ার মানিটা বাড়ানোর জন্য, ঠিক আছে, হাই পাওয়ার মানিটা বাড়ানোর জন্য। এবার মানি মাল্টিপ্লায়ার কি? মানি মাল্টিপ্লায়ারটা কি? মানি মাল্টিপ্লায়ারকে আমরা যদি এম কে যদি দেখো, এই যে মানি মাল্টিপ্লায়ার, এই যে এখানে লিখেছে মানি মাল্টিপ্লায়ার কে দ্বারা ডিনোট করা হয়, কে দ্বারা ডিনোট করা হয়। তো এখানে তো লিখেছে কে ইকুয়াল টু 1 বাই সিআরআর, মানে ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে। তো আর মানি মাল্টিপ্লায়ার বলতে রেসিপ্রোকাল অফ সিআরআর, রেসিপ্রোকাল অফ সিআরআরই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার, বা বলতো কে ইকুয়াল টু 1 বাই সিআরআর। তুমি এটাও বলতে পারো, তুমি মানি মাল্টিপ্লায়ারটাকে তুমি এটাও বলতে পারো এম বাই এইচ, ঠিক আছে। দেখো কিছুক্ষণ আগে দেখালাম এম বাই এইচ, আর এটাই তো মানি মাল্টিপ্লায়ার। এম কে এইচ দিয়ে ডিভাইড করলাম, এটাই তো মানি মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তো বুঝতে পেরেছো? এবার তোমাকে কোশ্চেন যদি বলে, হ্যাঁ তুই বলে স্যার এটা ডেরিভেশন, আমি তো বললাম নেক্সট ক্লাসে এটা ডেরিভেশন করাবো, নেক্সট ক্লাসে এই ডেরিভেশন করাবো, যে তোমার মানি মাল্টিপ্লায়ার ডেরিভেশনটা আমি নেক্সট ক্লাসে খুব ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। তো সাইজ অফ মানি মাল্টিপ্লায়ার সাইজটা কি এটা পড়ে নাও। এম বাই এইচ ইকুয়াল টু 1 প্লাস কে, ঠিক আছে, 1 প্লাস কে ডিভাইড বাই আর প্লাস কে, 1 প্লাস কে ডিভাইড বাই আর প্লাস কে। তারপরের লাইনে এম ইকুয়াল টু এইচ ইন্টু, ঠিক আছে, এইচ ইন্টু 1 প্লাস কে বাই আর প্লাস কে, ঠিক আছে। যেখানে আর বলতে কি বোঝানো হয়েছে? ক্যাশ রিজার্ভ রেশিও অফ দ্য ব্যাংক, ঠিক আছে। কে মানে কি বোঝানো হয়েছে? কারেন্সি ডিপোজিট রেশিও অফ দ্য পাবলিক। এইচ মানে হাই পাওয়ার্ড মানি, 1 প্লাস কে বাই আর প্লাস কে, মানি মাল্টিপ্লায়ার, ঠিক আছে। 1 প্লাস কে বাই আর প্লাস কে হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এই জিনিসগুলো নোটগুলো তোমরা করে নিও। নেক্সট কি বলেছে দেখো, হোয়েন মানি সাপ্লাই ইজ ইনক্রিজ, কখন মানি সাপ্লাই ইনক্রিজ করে? যখন সাপ্লাই অফ এইচ ইনক্রিজ, মানে হাই পাওয়ার মানি যখন ইনক্রিজ করে তখন মানি সাপ্লাই ইনক্রিজ করবে। হোয়েন কারেন্সি ডিপোজিট রেশিও মানে কে অফ দ্য পাবলিক ডিক্রিজ, যখন এটা ডিক্রিজ করবে তখন মানি সাপ্লাই ইনক্রিজ করবে। আর কি, হোয়েন দ্য ক্যাশ অর কারেন্সি রিজার্ভ ডিপোজিট রেশিও অফ দ্য ব্যাংক ফল, যখন ফল করবে তখন মানি সাপ্লাই ইনক্রিজ করবে। তো এই জিনিসগুলো জেনে রাখো, কখনো কখনো কাজে দেবে। আমি এতক্ষণ আমি তোমাদের জাস্ট একটু ছোট্ট একটা কনসেপ্ট দিলাম। এবার এক্সামে কেমন লিখতে হবে সেটা আমি বলছি। হাই পাওয়ার মানি যদি এক্সামে আসে তোমার কেমন লিখতে হবে সেটা আমি বলছি, এবং এই নোটটাই তোমরা পরীক্ষায় লিখবে। দেখো এই নোটটাই তোমাদের লিখতে হবে। আমি বলে দিচ্ছি, তোমার হাই পাওয়ার্ড মানি যদি তোমার এক্সামে দেয়, হাই পাওয়ার্ড মানি বাংলা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ। তো দেখো আমি তোমাদের সামনে একটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেমন কয়েন আর হচ্ছে তোমার কারেন্সি নোট।
নোট কে প্রচলন করে আমাদের দেশে? সেন্ট্রাল ব্যাংক, তাই তো? মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে তোমার নোট প্রচলন করে। নোটটা কে করবে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু কয়েন কারা করে? কয়েন হচ্ছে গভর্নমেন্ট। তাই বলতে চাইছে, এখানে বলতে চাইছে, তোমাদের বইটা দেখো, এইটা যে আমি নোটটা বলছি এটা তোমরা তোমাদের অজয় কুমার নন্দীর বইটা খুলবে, অজয় কুমার নন্দীর বইতে লেখা আছে, ঠিক আছে? অজয় কুমার নন্দীর বইতে লেখা আছে। কি বলছে? বলছে গভর্নমেন্ট, দেখুন এখানে কি লেখা আছে, ইংলিশটাই পড়ো হবে, বাংলা পড়তে হবে না। দ্য কোয়ান্টিটি অফ কারেন্সি, কোয়ান্টিটি অফ কারেন্সি ইন সার্কুলেশন, মেটালিক কয়েন অ্যান্ড পেপার কারেন্সি issued by the government and central bank of the country is the high powered money. তো দেখো, মেটালিক কয়েন, কয়েন কে করবে? কয়েন কে প্রচলন করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? মানে সরি, কয়েন কে প্রচলন করে আমাদের দেশের গভর্নমেন্ট, ঠিক আছে তো? আর পেপার কারেন্সি হচ্ছে আরবিআই। তাই এখানে বলেছে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক, যে গভর্নমেন্ট আর সেন্ট্রাল ব্যাংক যে কারেন্সিটার কথা বলছে, বলছে দ্য কোয়ান্টিটি অফ কারেন্সি, কোয়ান্টিটি অফ কারেন্সি ইন সার্কুলেশন কে ইস্যু করে? গভর্নমেন্ট আর সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি। আর এটাই তো হাই পাওয়ার মানি, ঠিক আছে? এবার কি বলেছে? আ পার্ট অফ দ্য কারেন্সি ইস্যুড ইজ হেল্ড বাই দ্য পাবলিক, ঠিক আছে? আ পার্ট অফ দ্য কারেন্সি, যে পুরো কারেন্সির কিছু পার্ট, ঠিক আছে, ইস্যু করা হচ্ছে, কিন্তু সেই কারেন্সিগুলো কাদের কাছে থাকে? পাবলিকের কাছে থাকছে। তাই এখানে বলছে সিপি। তার মানে যত কারেন্সির কিছু পার্ট পাবলিকের কাছে থাকে, আর কিছু পার্ট কাদের কাছে থাকে? ব্যাংকগুলির কাছে আমানত হিসেবে থাকে। তাই দেখো লিখেছে অ্যান্ড দ্য পার্ট ইজ হেল্ড বাই দ্য ব্যাংক অ্যাজ রিজার্ভ হিসেবে থাকে। তার মানে কারেন্সি যত আছে, সেই কারেন্সির কিছু পার্ট পাবলিকের কাছে থাকে, আর কিছু পার্ট ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে থাকে। তারপর কি বলেছে? A part of the currency reserve at the bank is held by them in their own reserve, and the other part is deposited with the central bank in the reserve accounts. Of the currency reserve, a part of the currency reserve at the bank is held by them in their own reserve. মানে ব্যাংকগুলির কাছে যত টাকা গচ্ছিত থাকে তার একটা পার্ট তারা নিজেদের কাছে রাখে, আর বাকি পার্ট অ্যান্ড দ্য আদার পার্ট ইজ ডিপোজিট উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক ইন দ্য রিজার্ভ অ্যাকাউন্ট, এবং বাকি পার্ট সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দিতে। কিছুক্ষণ আগে বলছিলাম, ধরো আজকে আমি ব্যাংকে 100 টাকা জমা দিলাম, 100 টাকা 10%, ঠিক আছে? মানে 10 টাকা ও রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ করে রাখছে, ঠিক আছে? আর বাকি 90 টাকা নিজের কাছে রেখে দিচ্ছে, যখন কেউ লোন চেতে আসবে তাকে দিয়ে দেবে। এটা আমি আগেই বললাম। সো দ্য কোয়ান্টিটি অফ হাই পাওয়ার মানি এইচ is the aggregate of the currency in circulation held by the public and currency in circulation held by the bank as reserve, আর thus এই হাই পাওয়ার মানি is equal to CP plus R, ঠিক আছে তো? তাহলে সিপি প্লাস আর, সিপি মানে তো বুঝতেই পারছো পাবলিকের কাছে বলছে, মানে পাবলিক মানে জনসাধারণের কাছে যে টাকাটা আছে প্রচলিত অর্থ, ঠিক আছে, সিপি, এবং ব্যাংকগুলির কাছে যে টাকাটা আছে, এই দুটো মেলালে। তাহলে এখানে কি বলতে চেয়েছে? এখানে বলতে চেয়েছে তোমার, সো দ্য কোয়ান্টিটি অফ হাই পাওয়ার মানি ইজ দ্য এগ্রিগেট অফ দ্য কারেন্সি ইন সার্কুলেশন হেল্ড বাই দ্য পাবলিক, পাবলিকের কাছে যে কারেন্সি আছে সার্কুলেট হচ্ছে, অ্যান্ড কারেন্সি ইন সার্কুলেশন হেল্ড বাই দ্য ব্যাংক অ্যাজ রিজার্ভ, দুটোকে মেলালেই হচ্ছে হাই পাওয়ার মানি। এবার যে হাই পাওয়ার মানির মধ্যে কী কী জিনিস ইনক্লুড থাকে? কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, ক্যাশ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক, রিজার্ভ টু বি মেনটেন বাই দ্য কমার্শিয়াল ব্যাংক উইথ আরবিআই, আর আদার ডিপোজিট উইথ আরবিআই। এইটুকু লিখলে হাই পাওয়ার মানি তাহলে এনাফ, এর বাইরে কিছু লিখতে হবে না, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু লিখতে হবে না, একদম সলিড লেখা, এই লেখাটাই তোমাকে লিখতে হবে। এর বাইরে একটা লাইনও লিখতে হবে না, একদম যা বললাম এইটুকুই লিখতে হবে। আর বাংলায় লিখলে দেখো কি লিখতে হবে? সরকার ও কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রচলিত মুদ্রার কাগজি ও ধাতব পরিমাণই হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ। এইচ, প্রচলিত মুদ্রার একটি অংশ সিপি জনসাধারণের কাছে থাকে এবং একটি অংশ ব্যাংকগুলির কাছে আমানত হিসেবে থাকে। ব্যাংকগুলির কাছে আমানত হিসেবে গচ্ছিত অর্থের একটি অংশ তারা নিজেদের কাছে গচ্ছিত রাখে, এবং আমানতের আরেকটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ করে রাখে, মানে সংরক্ষিত তহবিলে জমা রাখে। তারপর কি বলছে? সুতরাং উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থের পরিমাণ হলো জনসাধারণের কাছে থাকা প্রচলিত অর্থের পরিমাণ সিপি, এবং ব্যাংকগুলির কাছে আমানত হিসেবে থাকা প্রচলিত অর্থের পরিমাণ আর, অর্থাৎ হাই পাওয়ার মানি হচ্ছে সিপি প্লাস আর। এটা লিখবে।
তারপরে আরো একটু লেখা লিখে দেবে, কি লিখবে, এই যে উচ্চ ক্ষমতা, দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, হাই পাওয়ার্ড মানির মধ্যে নিম্নলিখিতগুলো অন্তর্ভুক্ত কি? এক, জনগণের হাতে মজুদি কাগজি মুদ্রা ও ধাতব মুদ্রা, বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ জমা, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক রিজার্ভ ব্যাংকের কাছে গচ্ছিত অর্থ, আর লাস্ট রিজার্ভ ব্যাংকের কাছে রাখা অন্যান্য জমা। কি বলছে? ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য হাই পাওয়ার্ড মানি, হোয়াট উইল বি ইটস ইম্প্যাক্ট অন দ্য টোটাল সাপ্লাই অফ মানি। বলতে চেয়েছে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের যোগান বৃদ্ধি পায়, মানে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের যোগান বৃদ্ধি পায় তবে অর্থের মোট যোগানের উপর এর কি প্রভাব পড়বে। ঠিক আছে, তো দেখো কি লিখেছি, ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন হাই পাওয়ার্ড মানি অন টোটাল সাপ্লাই অফ মানি। ঠিক আছে, বলছে ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন হাই পাওয়ার্ড মানি অন টোটাল সাপ্লাই অফ মানি। বলছে যখন হাই পাওয়ার্ড মানি ইনক্রিজ করে তখন দেশের টোটাল সাপ্লাই অফ মানিও ইনক্রিজ করবে, এটাই বলতে চেয়েছে। তারা বলেছে when the volume of high powered money increases, when the volume of high powered money increases, then volume of total money supply in the country also increases। বলছে যখন হাই পাওয়ার্ড মানি ইনক্রিজ করছে, ঠিক আছে, যেই কথাটা আগে বললাম সেই কথাটাই আবার বলেছে। দেখো বলছে ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন হাই পাওয়ার্ড মানি অন টোটাল সাপ্লাই অফ মানি, when the volume of high powered money increases, then the volume of total money supply in the country also increases। মানে যখন হাই পাওয়ার মানি ইনক্রিজ করছে তখন সাপ্লাই অফ মানি অলসো ইনক্রিজ করবে। বলছে when the central bank extend loan to commercial bank, ঠিক আছে, then the commercial bank will also be able to extend loan to businessmen and public। বলছে যখন সেন্ট্রাল ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংকে লোন দেয় তখন কমার্শিয়াল ব্যাংকের পক্ষে, ঠিক আছে, যখন কমার্শিয়াল ব্যাংকের পক্ষে পাবলিক এবং বিজনেসম্যানদের লোন দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে এটাই বলছে when the central bank extend loan to commercial bank, যখন সেন্ট্রাল ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংকে লোন দেওয়ার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, দেন দ্য কমার্শিয়াল ব্যাংক তখন কি করবে, আমরা যখন ব্যাংকের কাছে লোন চেতে যাবো বা যারা বিজনেসম্যানের লোন চেতে যাবে তাদেরকেও ইজিলি লোন দিতে পারবে। দ্য কমার্শিয়াল ব্যাংক ক্যান ক্রিয়েট ডিপোজিট, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট ডিপোজিট by keeping a portion of deposit as liquid cash and the balance amount can be credited in the account of the borrower। কমার্শিয়াল ব্যাংক কি করে, কমার্শিয়াল ব্যাংক তাদের কাছে যে টাকাটা জমা পড়ছে না সেই অর্থের একটা অংশ তারা রেখে দেয় এবং বাকি টাকা ঋণ গ্রহীতাকে, অর্থাৎ যারা লোন চেতে আসে তাদেরকে লোন দেয়। কিন্তু ওই টাকাটা নগদ অর্থে না দিয়ে, অর্থাৎ ক্যাশ ফর্মে না দিয়ে না, ঋণ গ্রহীতা মানে যে লোন চেতে আসে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে তার নামে টাকাটা রাখে, এটাকেই বলা হয় ক্রিয়েট ডিপোজিট। দেখো দিস ইজ কোথায় গেল, দিস ইজ নোন অ্যাজ ডেরাইভড ডিপোজিট। দ্য অ্যাকাউন্ট হোল্ডার ক্যান মেক ট্রানজাকশন বাই ইস্যুইং চেক অন সাচ অ্যাকাউন্ট, এবং যে অ্যাকাউন্ট হোল্ডার সেই অ্যাকাউন্ট থেকে চেক ইস্যু করে টাকাটা তুলতে পারে। ডিউ টু অপারেশন অফ মানি মাল্টিপ্লায়ার, টোটাল সাপ্লাই অফ মানি ইন দ্য কান্ট্রি ইনক্রিজেস বাই মেনি টাইমস অফ দ্য ইনিশিয়াল ইনক্রিজেস ইন সাপ্লাই অফ হাই পাওয়ার্ড মানি। ঠিক আছে, এই হাই পাওয়ার্ড মানির জন্যই কি হয়, সারা দেশে মানে সারা দেশে টাকার যে মোট যোগান এটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বলছে যে ডিউ টু অপারেশন অফ মানি মাল্টিপ্লায়ার, ঠিক আছে, ডিউ টু অপারেশন অফ মানি মাল্টিপ্লায়ার অপারেশনের জন্য টোটাল সাপ্লাই অফ মানি ইন দ্য কান্ট্রি ইনক্রিজেস বাই মেনি টাইমস সাপ্লাই অফ মানি ইনক্রিজ করছে, ঠিক আছে, অফ দ্য ইনিশিয়াল ইনক্রিজ ইন দ্য সাপ্লাই অফ হাই পাওয়ার মানি। ঠিক আছে, তো মোটামুটি বোঝা গেল। চলো আমি আরো একবার বলে দিচ্ছি এটা কি বলেছে যে ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য হাই পাওয়ার মানি যদি ইনক্রিজ করে তা হোয়াট উইল বি দ্য ইটস ইম্প্যাক্ট অন দ্য টোটাল সাপ্লাই অফ মানি। বলছে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন অথবা হাই পাওয়ার মানি যদি তোমার ইনক্রিজ করে, ঠিক আছে, তবে মানি সাপ্লাই অফ মানিতে ওপর কি প্রভাব পড়বে। দেখো বেঙ্গলি অ্যান্সারটা কি লেখা আছে,
বলছে যখন হাই পাওয়ার্ড মানি মানে যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের যোগান বৃদ্ধি পায়, মানে যদি তোমার হাই পাওয়ার্ড মানি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তাহলে তোমার সাপ্লাই অফ মানি ইনক্রিজ করতে বাধ্য। হাই পাওয়ার্ড মানি ইনক্রিজ, সাপ্লাই অফ মানি ইনক্রিজ। ঠিক আছে, যখন কেন্দ্রীয় ব্যাংক মানে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে লোন দেয়, আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংককে লোন দেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে পাবলিক এবং বিজনেসম্যানদের, ঠিক আছে, ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকে লোন দেবে, তাহলে কমার্শিয়াল ব্যাংক আগে পাবলিক আর বিজনেসম্যান যে পরিমাণ লোন দেয়, এখন লোন দেওয়ার পরিমাণটা আরও বেড়ে যাবে। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের কাছে জমা পড়া অর্থের, বাণিজ্যিক ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা জমা আছে তার একটি পার্ট তরল অবস্থায় রেখে দেবে এবং বাকি অংশ লেন্ডারদের লোন দেবে, মানে ঋণ গ্রহীতাকে লোন দেবে। কিন্তু ওই অর্থ নগদে না দিয়ে, ক্যাশ টাকা, হাতে লোন ক্যাশ টাকা না দিয়ে, ওই যাদের লোন চায় তাদের নামে একটা অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্টে ওই টাকাটা ফেলে দেবে এবং তাদের যখন যখন টাকা দরকার তারা চেক মারফত ওই টাকাটা তুলে ফেলতে পারবে। এটাকেই বলা হয় উদ্বৃত্ত আমানত। ঋণ গ্রহীতা ওই হিসাব থেকে বললাম। এর ফলে সারা দেশে কি হবে, অর্থের মোট যোগান মানে M3 বৃদ্ধি হবে। এর ফলে M3টা বেড়ে যাবে। অর্থগুণক মানে মাল্টিপ্লায়ার, অর্থগুণক মানে মানি মাল্টিপ্লায়ার কার্যকারিতার প্রভাবে, মানে মানি মাল্টিপ্লায়ার কার্যকারিতার জন্যই, ঠিক আছে, সারা দেশে টাকার মোট যোগান উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের প্রাথমিক বৃদ্ধির থেকে বহু গুণ বৃদ্ধি পায়। মানে হাই পাওয়ার মানি প্রথম অবস্থায় যে পরিমাণ বাড়ত, এর ফলে প্রচুর গুণ বাড়ছে। তো আশা করি এই কোশ্চেন পয়েন্টটা বুঝিয়ে দিলাম। তাহলে আমি আজকে কি করালাম, আমি বেশি কিছু পড়াইনি, আমি আজকে হাই পাওয়ার মানিটাই পড়িয়েছি। তাহলে হাই পাওয়ার মানি সম্পর্কে প্রথমে আমরা যে কনসেপ্টটা ভালো করে দিলাম, আগে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নাও। কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন হাই পাওয়ার মানি পরীক্ষায় যেটা লিখতে হবে সেটাও লেখালাম। ঠিক আছে, ইংলিশে হলেও কি লিখতে হয়, বাংলা হলেও কি লিখতে হবে বলে দিলাম। তারপর এই যে কোশ্চেনটা বললাম, কি দেখতেই পাচ্ছ, যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের যোগান বৃদ্ধি পায় তবে অর্থের মোট জন্য কি প্রভাব পড়ে, বাংলায় হলে এই লেখাটা লিখবে, ইংলিশ হলে কি লেখা লিখতে হবে সেটা বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা মানি মাল্টিপ্লায়ারের ডেরিভেশনটা নিয়ে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, কোনো ডাউট থাকলে তোমরা বলতে পারো। যেইটুক বললাম সেইটুক মাথায় রাখবে, নোট করবে, পড়বে। ঠিক আছে তো।